সোহরাওয়ার্দীর সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়ে গেলেন জামাতের আমির, চালিয়ে গেলেন বক্তব্য। অসুস্থ ডক্টর শফিককে দেখতে গেলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কারো সহায়তায় কেউ বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কিনা সন্দেহ এখন জনমনে, বলেছেন তারেক রহমান। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। চকরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে বিএনপির প্রতিবাদ। গডফাদার ও পরিবারতন্ত্র উৎখাতের ঘোষণা নাহিদ হাসনাতের। ময়নাতদন্তের জন্য প্রয়োজনে গোপালগঞ্জে নিহতদের লাশ উত্তোলন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 404 জনকে আসামি করে আরেক মামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মালিক হবে না, সেবক হবে। 24 সহ সকল গণহত্যার বিচারের দাবি জানিয়ে জামাতের আমির বলেন, বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু করতে হবে। তিনি বলেন, যারা বস্তাপচা ব্যবস্থাপনায় আবারও বাংলাদেশকে চালাতে চান তারা শহীদদের জীবন ফিরিয়ে দিতে পারবেন না। তাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান তিনি। বক্তব্য রাখার সময় দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন জামাতের আমির। পরে বসেই বক্তব্য শেষ করেন তিনি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম ও রেজাউল হোসেন নিজাম। প্রায় 1.5 যুগ পর রাজধানীতে প্রকাশ্যে জামায়াতের সবচেয়ে বড় শোডাউন। দীর্ঘকাল পর এই সমাবেশকে কেন্দ্র করে উচ্ছ্বসিত জামায়াত নেতাকর্মীরা দেশের প্রতিটি প্রান্ত থেকে এই সমাবেশে যোগ দিতে ছুটে এসেছেন তারা। সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশটি দুপুর থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকালেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রচণ্ড গরম উপেক্ষা করে নেতাকর্মীরা অবস্থান করেন সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের জনস্রোত সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে প্রেস ক্লাব, হাইকোর্ট, টিএসসি, শাহবাগ, কারওয়ান বাজার সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন। আরেক অগাস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। সমাবেশের সভাপতি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিতে মঞ্চে ওঠেন বিকাল 5টায়। বক্তব্য শুরুর কিছুক্ষণ পর মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। আপনারা অবস্থান করুন যার যার জায়গায়। পরে আবারও দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর আবারও মঞ্চে লুটিয়ে পড়েন জামাত আমির। এ সময় নেতারা তাকে মঞ্চে বসিয়ে দেন। পরে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার পর বসেই বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াতের আমির বলেন, নির্বাচনে বিজয়ী হলে মালিক নয় সেবক হয়ে কাজ করবে জামায়াতের নেতারা। পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তা ফুটা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তা ফুটা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার গড়তে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন। যদি শক্তি তাকে ফিরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বক্তব্য শেষে অবশ্য তিনি অন্যদের সহায়তায় হেঁটে মঞ্চ ত্যাগ করেন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে 3 ঘণ্টা পর বাসায় ফিরেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বের হয়ে তিনি হুঁশিয়ারি দিলেন দেশ থেকে দুর্নীতি দূর করার। আজ বিকেলে জামাতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় 2 দফায় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির। পরে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার এমআরআই সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরে তিনি সুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরে যান। হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতের আমিরের সুস্থ থাকা প্রয়োজন। পরে তাকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বলেছেন যে আপনি যান, গিয়ে দেখেন। রাজনৈতিক নেতৃবৃন্দ
অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যাওয়া এটা আমাদের পবিত্র দায়িত্ব বলে আমরা মনে করি। সেই হিসেবে আমি ডক্টর মঈন খান আমরা দুজন আজকে এসেছিলাম এখানে তার সঙ্গে দেখা করতে, কারণ এই বাংলাদেশের রাজনীতির এই ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। যে ফেসিবাদ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে, আর একটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশ থেকে বিদায় করতে হবে। এটা সকল দলের জন্য প্রয়োজন, প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাদের মতে পিআর পদ্ধতির নির্বাচন রাজনীতিতে টাকার খেলা বন্ধ করবে, একই সাথে বন্ধ করবে ভোট কেন্দ্র দখলের অপরাজনীতি। জনগণ যাকে ভোট দিবে সেই দলই আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। জামাত ইসলামের জাতীয় সমাবেশ নিয়ে আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। দীর্ঘকাল পর রাজধানীতে জামায়াতের সমাবেশকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল নেতাকর্মীদের মধ্যে। রাজধানী ঢাকাসহ প্রত্যন্ত অঞ্চল থেকে সমাবেশে আসতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সমাবেশের গণ্ডি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশেপাশে ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা যে যেখানে ছিলেন সেখানে বসে বা দাঁড়িয়েই নেতাদের বক্তব্য শুনেছেন। তারা বলেছেন, দীর্ঘদিন পর এই সমাবেশ সারা দেশে জামায়াতের নেতাকর্মী সমর্থকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সমাবেশে পাওয়া নির্দেশনা সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী নির্বাচনে দলকে ভালো অবস্থানে নিতে সহায়তা করবে বলেও জানান তারা। শেখ হাসিনার মতো যেন ওই চুরি নির্বাচন যেন অন্য কেউ ছিনিয়ে না নিতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। সুন্দরভাবে যেন নির্বাচন হয়, সবাই যেন অংশগ্রহণ করতে পারে, এই উদ্দেশ্যে আসে। আমরা আশা করি 24 চেতনার ভিত্তিতে আগামী দিনে একটি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচনের আগে জনগণ চায় সংস্কার এবং সেই ফ্যাসিস্টদের বিচার। সমাবেশে জামায়াত নেতারা বলেন, আওয়ামী লীগ পতিত শক্তি, বর্তমান পরিস্থিতিতে রাজনীতিতে তাদের ভূমিকা নেই। তবে ইসলামিক সকল দলকে ঐক্যবদ্ধ না হলে ফ্যাসিস্ট এই শক্তি আবারও সুযোগ নেবে বলেও মনে করেন তারা। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনের দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগান তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। 15.5 বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাবেশকে প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা, ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিহ্ন করা যায় না। জামায়াতের সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তবে বিএনপি এবি পার্টির নেতাদের জামায়াতের সমাবেশে দেখা যায়নি। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তা ধরে রাখার বিকল্প নেই। সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। খবরদার, আপনাদের এই বিশৃঙ্খলতা অনর্থের কারণে যদি ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টরা আবারও কিছু করে ফেলে, তার সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এই বাংলাদেশের মানুষের উপরে আওয়ামী লীগ এবং তার দোসরেরা যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, সেটাকে যদি বিচারের আওতায় না নিয়ে আসা হয়, 24-এর শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে। সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াত ইসলামী সংগ্রাম করে যাবে বলেও জানান নেতারা। জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কারো কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে ভবিষ্যতে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ যেন না পায়, সেজন্য দেশবাসীকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের চেষ্টায় কেউ কেউ বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিচ্ছে। আহমেদ সরওয়ারের রিপোর্ট।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শনিবার স্মরণসভা করে জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তাদের আত্মত্যাগ দেশবাসী ভুলবে না। জাতীয় নির্বাচন আসন্ন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আপনাদের, আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সেই ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে কোনো আয়োজনই কাজে আসবে না। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। সভায় বিএনপি নেতারা বলেন, যা দেখা যাচ্ছে তাতে বলা যায় সামনের দিনগুলি ভালো আসছে না। সংগ্রাম শেষ হয়নি। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। আজকে গণতন্ত্রে উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে আরো শক্তিশালী করব, বাংলাদেশের মানুষকে জাগরিত করে তুলব এবং সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, অসাম্প্রদায়িক, প্রগতিশীল বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকটা দিল এবং যারা এক পর্যায়ে ঘরে ঢুকে যাওয়ার চেষ্টা করলো, তাদের কেউ কোনো আত্মীয় স্বজন, ভাই বেরাদর কি গুলি খেয়েছে, আহত হয়েছে? হয় নাই। এখন তারা অনেক বড় বড় কথা বলতে থাকেন। এখন গণতন্ত্র এসেছে, কথা বলার অধিকার সবার আছে, আমারও বলার আছে। আমি যেহেতু বলেছি, কথাগুলো বললাম, আমাকে কাল থেকে আপনার গালিগালাজ শুরু করবেন, কেউ আবার ইউটিউবে গালিগালাজ শুরু করবেন, এগুলো যেন না হয়। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো, আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাথায় করে নাচবো, তাদের আশ্রয় প্রশ্রয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো, এটা তো হতে দেওয়া যায় না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসনের দাবি জানান আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে গণ অভ্যুত্থান বিরোধী শক্তিগুলোই লাভবান হবে। সরকারকে অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শুভ মাহফুজের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভা করে গণতন্ত্র মঞ্চ। সভায় অংশ নেয়া রাজনৈতিক নেতারা বলেন, অভ্যুত্থানের 11 মাস পার হলেও সরকারের কাছে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। দেশে ফ্যাসিবাদ যাতে ফিরতে না পারে, এই জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তারা। এই অভ্যুত্থানের পরে এখন আবার প্রশাসনের বিহেভিয়ার এরকম হবে, এইটা আমরা প্রত্যাশা করি না। তো প্রশাসনের কোনো চরিত্রের পরিবর্তন হয় নাই। বিএনপি, জামাত, হেফাজত, আমরা যত রাজনৈতিক আন্দোলন আছে, আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমরা ধৈর্যশীল ছিলাম, আমরা লড়াই চালু রেখেছি। এখন সব কিছু পেয়ে গেছি আমরা একসাথে। এই পেয়ে যাওয়ার
জিনিস যে আমরা ধারণ করতে পারছি না। আমাদের মধ্যে রাজনৈতিক উত্তেজনার জায়গা তৈরি হয়েছে। অনেকগুলো জায়গাতেই ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক চাওয়া পাওয়ার হিসেব নিকেশের জায়গা থেকে পরস্পরের বিরুদ্ধচারণের জায়গা আমাদের মধ্যে তৈরি হয়েছে, কিন্তু এটা গণ-অভ্যুত্থানের প্রত্যাশার জায়গা ছিল না। এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ক্ষমতার জন্য ভারত যা চেয়েছে তাই দিয়েছে শেখ হাসিনা। এর বিরুদ্ধে জনগণ তাকে হটিয়েছে। কেউ যাতে গণ-অভ্যুত্থানের প্রত্যাশাকে বুলণ্ঠিত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এই রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা আপনাদের দায়িত্ব। এর বাইরে অন্য কেউ কিছু করলে জনগণ আজকে আবার রুখে দাঁড়াবে এই দেশ বাঁচাতে, জনগণ বাঁচাতে। শত্রুরা আমাদের এই অভ্যুত্থানের যে লক্ষ্য, রাজনৈতিক উত্তরণ, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, সেই জায়গা থেকে এক চুল আমাদের সরাতে না পারে। ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য আমরা এটা কার্যকর দৃশ্যমান দেখতে চাই যে আপনার প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সি সহ সবাইকে আপনারা ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে কোনো আপোষ করবে না তার দল। জানান, দিন যতই পার হচ্ছে অভ্যুত্থান বিরোধী শক্তি ততই সক্রিয় হচ্ছে। যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার জোট পাকাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি যাকে আমরা বিচারিত করতে সক্ষম হচ্ছিলাম, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। মৌলিক সংস্কার জুলাই সনদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন, কথা বলেছে সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিলে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরে আসবে। এর বাইরে অন্য কোনো পথে হাঁটলে তা দেশের জন্য বিপদ ডেকে আনবে। দুপুরে চট্টগ্রাম লেডিস ক্লাব বাংলাদেশের শিক্ষক সমিতি উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, সংস্কারের যতটুকু ঐক্যমত্য হয়েছে তার ভিত্তিতেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দেশে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে তা জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ, অন্তর্বর্তী সরকারের কাজ নয়। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দ দেয়া হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। কেউ চাপ সৃষ্টি বা বাধা দিলে বিএনপির প্রধান উপদেষ্টার পাশে থাকবে বলেও জানান তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় সন্ধ্যায় শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। জামাতকে লক্ষ্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ ৭১-এর পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে গিয়ে জামাতকে ভোট দিলে বিএনপি সালাম দেবে। ৭১-এর পরাজিত শক্তির আস্ফালন মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারে না, একথা বিএনপি এখনো বলেনি। স্বাধীনতা যুদ্ধে জামাতে ইসলামের অপরাধ বিএনপি ক্ষমা করলেও ভুলে যায়নি বলে জানান তিনি। আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন সহ অন্য নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে চাপ দেব না। আমি বলব, আপনি কথা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন, আপনি আয়োজন করেন, আপনি উদ্যোগ নেন। কেউ যদি আপনাকে চাপ দেয়, বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবো, আপনার অধিকার আপনি প্রতিষ্ঠিত যদি করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের দিন তারিখ ঘোষণা না হতেই পিআর করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে একটি দল। শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটা সিট পাবেন তারাই সেখানে পিআর করে চিল্লাচ্ছেন। গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টের আগে সবাই এক ছিলাম, এখন জামাত, বিএনপি, এনসিপি বিভক্ত। কয়েকটি সিটের আশায় রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ না ছাড়লে দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আর
আর যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় সেদিকে সকল রাজনৈতিক দলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান সালাউদ্দিন। বলেন, নির্বাচন যত সামনে আসবে গুজব অপপ্রচার তত বাড়বে, তা মোকাবেলা করতে না পারলে নির্বাচন আয়োজন কঠিন হবে। সবাই পিআর পিআর করে চিল্লাচ্ছে, আজকেও পিআর পিআর করে মহাসমাবেশটা করছে। আমাদের ইলেকশনের হিস্ট্রিতে এবং আমাদের ভোটারদের যে লেভেল সেটাতে আমরা এখনও ইভিএমে টিপ দেওয়াটা শেখানো পারিনি। এখন আমরা আছি পিআরে। তখন পিআরের যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে, যে যে যার বাটোয়ারাটা পাবে এই নিয়ে ব্যস্ত আছে। কিন্তু ডেমোক্রেসির কী অবস্থা হবে, আমাদের দেশের কী অবস্থা হবে, স্থিতিশীলতা আসবে কিনা, কোনো গভর্নমেন্ট ফর্ম করার মতো কেউ কোনো মেজরিটি পাবে কিনা, এবং তাহলে অস্থিতিশীল একটা জ্বলন্ত পার্লামেন্ট হলে, অস্থিতিশীল গভর্নমেন্ট হলে নেক্সট দেশের কী অবস্থা হবে, এই সব কিছু তাদের মাথায় নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির কটূক্তি ও মিথ্যাচারের প্রতিবাদে চকরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। দুপুরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজার পাবলিক হল মাঠে বলেন, আওয়ামী লীগ আমলে নারায়ণগঞ্জের শামীম ওসমান ছিলেন কুখ্যাত গডফাদার, আর এখন কক্সবাজারের গডফাদার ভারতের শিলং থেকে আসা সালাউদ্দিন আহমেদ। তাকে চাঁদাবাজ, জমি দখলকারী বলেও মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার এই বক্তব্য কক্সবাজার জেলা তথা দেশের সকল রাজনৈতিক সচেতন মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এই বক্তব্যের জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান তারা। বক্তারা বলেন, এবছরের 28 ফেব্রুয়ারি এনসিপির জন্ম, এখনও রাজনৈতিক দল হিসেবে তারা নিবন্ধনও পাননি। অল্প বয়সী নাসিরউদ্দিন পাটোয়ারির এমন মন্তব্যকে পলাতক স্বৈরাচারের দোসর বলে আখ্যা দেন বিএনপি নেতারা। এই ঘটনায় আলাদাভাবে প্রতিবাদ মিছিল করে কক্সবাজার শহর বিএনপিও। এদিকে নিরাপত্তা ও অসুস্থতার কারণ দেখিয়ে কক্সবাজারের ঈদগাঁও ও চকরিয়া উপজেলায় পথসভা না করেই চলে যান এনসিপির নেতারা। কক্সবাজারের মতো গডফাদার শিলং থেকে এসেছে, দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, দখল করছে, আবার নাকি সে সংস্কার উঠে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে আর কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না। গডফাদার তন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পিআর পদ্ধতি কে বোঝে আর কে বোঝে না, এজন্য সংস্কার আটকে থাকবে না। উচ্চকক্ষ পিআর ও সংস্কার আদায় করে ছাড়বেন বলেও ঘোষণা দেন নাহিদ ইসলাম। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নোবেলের আশায় সেফ এক্সিট নিশ্চিত না করেই শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কক্সবাজারকে বাঁচাতে হলে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে। নোবেলের লোভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গোপালগঞ্জে নিহতদের পরিবারগুলো মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছে। প্রয়োজনে সেসব মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের
তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর তিনি বলেন, খুব শিগগিরই টার্মিনালটি উদ্বোধন করা হবে। আমি কিন্তু থার্ড টার্মিনাল গেছি এয়ারপোর্ট উদ্বোধনের দেখার জন্য না, আমি গিয়েছি যেটা ইমিগ্রেশনে আমার কত পরিমাণ লোক লাগবে এবং এই ইমিগ্রেশনের জন্য এই ম্যান পাওয়ারটা আমাকে স্যাংশন করে পাঠাইতে হবে এই জন্য। এরপর গোপালগঞ্জের ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ঘটনা তদন্তে কাজ করছে সরকার। এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতে নির্ধারণ করবে এটা কার দায়। জানেন, একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে, যেটা আপনারাই প্রচার করছেন। আপনারা কিন্তু সব খবর জানেন, শুধু আমার মুখ দাও একটা বাইর করতে চান। নিহতদের ময়নাতদন্ত নিয়ে উঠা নানা প্রশ্নের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা হবে। গোপালগঞ্জের সংঘর্ষের প্রতিবেদন প্রচারে সাংবাদিকরা সাহসিকতার পরিচয় দিয়েছে এমন মন্তব্য করে তাদেরকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা ও সংঘর্ষের পর জারি করা কারফিউ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এছাড়াও ৪০০ জনকে আসামি করে নতুন আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী সময়ের কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয়রা জানায়, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক সময়েও বন্ধ থাকে। এর আগে গত বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতি অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়। রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা করে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন খোলার চুক্তি করা দরকার ছিল বলেছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে লুকোচুরি করা ঠিক হয়নি বলেও মন্তব্য তাদের। তবে মানবাধিকার কার্যালয়ের মিশন থাকলে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট নিয়ে ভুল বোঝাবুঝি যেমন হবে না, তেমনি একতরফাও হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের মিশন চালু করতে চুক্তি সই করেছে অন্তর্বর্তী সরকার ও জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন অফিস। গত সপ্তাহে এ চুক্তি সই হলেও তা জানায়নি সরকার। তথ্যটি প্রকাশ হয় শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের বিবৃতিতে। চুক্তি সই নিয়ে এ ধরনের লুকোচুরির সমালোচনা করছেন বিশ্লেষকরা। বলছেন, এতে বিরোধীরা প্রোপাগান্ডা চালানোর সুযোগ পাবে। যে মানবাধিকার রিলেটেড যে অর্গানাইজেশন এখানে কাজ করবে, অফিস স্থাপন করে, এই ধরনের চুক্তিগুলো আসলে জনসম্মুখে প্রকাশ করা না করার যে টেন্ডেন্সিটা, কিংবা অ্যাক্টিভ যে রাজনৈতিক দলগুলো আছে গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়েই তাদের সঙ্গে আলাপ আলোচনা না করার বিষয়টা সরকারের জন্য এটা নেতিবাচক। এই জন্য যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে না, তাদেরকে আসলে সমালোচনা করার একটা সুযোগ তৈরি করে দেয়। ঠিক বুঝতে পারছি না এই লুকোচুরি কেন করা হলো। ওয়াশিংটনে অথবা ইউরোপে বসে বাংলাদেশ মানবাধিকার সম্বন্ধে লিখবে, তার চেয়ে ভালো তোমরা এখানে থাকো। এখানে অফিস খুললে আমরা তো ওদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারি, কথাবার্তা বলতে পারি। ওরা যদি বলে ওখানে লাঙ্গন এসে ওখানে, তোমাদের ইনফরমেশন কারেক্ট না। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন থাকলে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে, তাই এ উদ্যোগকে স্বাগত জানান তারা। ওরা যদি আমরা কন্ডিশন দিয়ে ওদেরকে খুলতে দিই যে তোমরা রিপোর্ট দেওয়ার আগে ড্রাফট দিতে হবে, আমরা এটা সার্কুলেট করবো টু মিডিয়া, পাবলিকের কাছে, তারপর ওই রিয়াকশান আসবে, তারপর তোমাদেরকে বসতে হবে সব পার্টির সঙ্গে এবং কনসেনসাস পরে তোমরা এই রিপোর্টটাকে রিলিজ করতে পারবে। আদারওয়াইজ আমরা এটা অ্যাকসেপ্ট করবো না। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব আমরা যেটাই বলি, সেইখানে যখন আমরা তদন্ত করব, আমরা ইনভেস্টিগেশন করে যখন মানবাধিকারের বিষয়গুলোকে স্পষ্ট করার চেষ্টা করব, সেখানে যেন কোনো গাফিলতি কিংবা ডিস্টরশন কিংবা এক্সাজারেশন যেন না হয়, সেই জায়গায় যদি এই সংস্থাটা কাজ করে, এক ধরনের ওয়াচডগের মতো কিংবা এক ধরনের ক্রস চেকের জায়গাতে কাজ করে, তখন আমাদের পজিটিভ দিক আছে বলে আমি মনে করি। নাগরিক অধিকার সুরক্ষায় মানবাধিকার মিশন কাজ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতাকে পুরোপুরি সম্মান করে কাজ করার শর্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ের সাথে 3 বছরের একটি সমঝোতা স্মারক সই করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এই সমঝোতার অধীনে জাতিসংঘ একটি মিশন পাঠানোর ব্যবস্থা করবে। মিশনের উদ্দেশ্য সরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেয়া। এর লক্ষ্য সক্ষমতা বৃদ্ধি, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা পূরণে সহযোগিতা করা। বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে বাংলাদেশের কিছু গোষ্ঠী জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আদর্শগত দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মিশনটির অতীত সরকারের দ্বারা সংগঠিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর বিষয়গুলো মোকাবেলা ও প্রতিরোধ এবং এসব লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতের উপর মনোনিবেশ করবে। এটি দেশের প্রতিষ্ঠানটি আইনি, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা প্রচারে কাজ করবে না। এই অংশীদারিত্ব যদি জাতীয় স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ না হয় তাহলে সরকারের এই চুক্তি থেকে সরে আসার সার্বভৌম অধিকার থাকবে। বর্তমান সরকারও সমালোচনাকে ইতিবাচকভাবে নেওয়ার মানসিকতা দেখাতে ব্যর্থ, এমন মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার ইউনিভার্সিটি প্রেস লিমিটেড আয়োজিত বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন। কেলেঙ্কারির অর্থনীতি শিরোনামের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিকভাবে এক স্বৈরাচার পতনের পর সাধারণ মানুষ যে মুক্ত নিঃশ্বাসের প্রত্যাশা ছিল, বাস্তবে তার খুব একটা দেখা মেলেনি। প্রতিটি সরকারের আমলে কিছু সংস্কারের উদ্যোগ দেখা গেছে, তবে কাঠামোগত পরিবর্তনের জায়গায় তা পৌঁছতে পারেনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, যে দলই আগামীতে ক্ষমতায় আসুক না কেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। তারা বলেন, শুধু রাজনৈতিক নেতারাই নয়, অর্থনীতির গতিপথ নির্ধারণে যারা থাকবেন তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, ভালো মানবিক মানুষ হওয়া ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। সকালে রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক 3 দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি। বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে এগিয়ে নিতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আরও বেশি দক্ষতা অর্জনের তাগিদ দেন জেনারেল ওয়াকারুজ্জামান। পরে 5টি ক্যাটাগরিতে মোট 5 জনের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। 3 দিনব্যাপী এই সম্মেলনে উৎপাদন কৌশল, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণা সহ বিভিন্ন ফলপ্রসূ আলোচনা হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নিচ্ছেন। আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। এই জন্য প্রথম যে জিনিসটা হতে হবে, আমাদেরকে ভালো মানুষ। Only then you can contribute, whatever you contribute, the country and nation will prosper. We are producing great scholars, great engineers, great doctors, great civil servants, great military officers, but without the ethics, without the ethical teaching, without making them good human beings, country will not be benefited. নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুমিল্লা বোর্ডে ময়নামতি অডিটোরিয়াম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি। শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়ই নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার তা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথে এই বিষয়টি আলোচনা করছে। বাংলাদেশ জামাতে ইসলামীর নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে জামাত অপমান করতে থাকলে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করা হবে। ফরহাদ মজহার বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর জামাত ইসলামের নাম পরিবর্তনের এখন ভালো সময়। তিনি আরও বলেন, আগে ডেমোক্রেটিক ইসলামিক আইডিয়াল নাম দিয়েছিলেন তারা, পরে জামাত ইসলামী নামকরণ করেন। এটা অপমান করতে করা হয়েছে কিনা দলটির প্রতি এমন প্রশ্ন রাখেন ফরহাদ মজহার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
সচেতনতা ও সম্পৃক্ততা শীর্ষক সেমিনার হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও গবেষক সরদার আব্দুর রহমান। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন মণ্ডল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও অশান্তির মূল কারণ হল সামাজিক ও সংস্কৃতি। যার যতটুকু স্টেক তাকে ততটুকু জায়গা দিতে হবে এবং সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন ঢাকার চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন ডিজাইন, গবেষণা, উপস্থাপনা ও আলোচনা শিরোনামে এক কর্মশালা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার প্রয়োজনে রাষ্ট্রের জমিতে আবাসন অবকাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। ক্যাথরিন ডেইজি গোমেজের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ডক্টর শাহেদ গফুর। নরসিংদীর মাধবদীতে জুলাই আন্দোলনে শহীদ পৌর ছাত্রদল কর্মী শাওনের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে মাধবদী থানা পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদল। দুপুরে মাধবদীতে শাওনের কবরে শ্রদ্ধা জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন সহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শহীদ শাওন স্মরণে পরে মাধবদীর একটি কমিউনিটি সেন্টারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল হয়। অনুষ্ঠানে শাওনের পরিবারকে আর্থিক অনুদান দেন খায়রুল কবির খোকন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, রাজনীতিতে বেয়াদবতন্ত্র প্রতিষ্ঠা করছেন নতুন আসা গণ অভ্যুত্থানের একক দাবিদার নেতারা। তিনি বলেন, নতুন বন্দোবস্তের নামে আওয়ামী লীগের পুরনো নষ্ট রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাইছে দলটি। ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ছাত্র গণ অভ্যুত্থানে ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত সেলিম শেখের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রিন্স। দলমত নির্বিশেষে যুব সমাজকে সমাজের মূলধারায় যুক্ত করতে হবে, আর এজন্য খেলাধুলার বিকল্প নেই। নোয়াখালীর ঐতিহ্যবাহী আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে একথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সোনাইমুড়ির আবিরপাড়া বিদ্যানিকেতন মাঠে এর উদ্বোধন করেন ক্রীড়াবিদ আজাদুর রহমান স্বপন। জুলাই অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া খুলনার 5 শহীদ স্মরণে 5টি বকুল গাছের চারা রোপণ করা হয়েছে শিববাড়ি মোড় জিয়া হলের সামনে শহীদ স্মৃতিস্তম্ভের পাশে। জেলা প্রশাসন ও পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে এতে 5 শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে খুলনায় ফুটবল টুর্নামেন্ট হয়েছে। সার্কিট হাউস মাঠে টুর্নামেন্টে শহীদ আবু সাইদ স্মৃতি একাদশকে 2-1 গোলে পরাজিত করে শহীদ মীর মুগ্ধ একাদশ। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে আজ বিশ্ব সাহিত্য কেন্দ্রে হয়েছে আমারই চেতনার রঙে রক্তাক্ত জুলাই। বাংলাদেশ কেন্দ্রিক কানাডার বাংলা সংগঠন উত্তরের জানালার আয়োজনে মঞ্চে স্মৃতিচারণ করেন জুলাই বিপ্লবে আহত যোদ্ধা রাইসুল ইসলাম মুজাহিদ, কামরুল সোহেল ও কামরুজ্জামান নীল। আলোচনায় অংশ নেন অনুষ্ঠানে আসা অতিথিরা। সংগঠনের শিল্পীরা বিপ্লবের কবিতা আবৃত্তি করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে সোহরাওয়ার্দীর সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়ে গেলেন জামাতের আমির, চালিয়ে গেলেন বক্তব্য। অসুস্থ ডাক্তার শফিককে দেখতে গেলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কারো সহায়তায় কেউ বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কিনা সন্দেহ এখন জনমনে, বলেছেন তারেক রহমান। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। চকরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে বিএনপির প্রতিবাদ, গডফাদার ও পরিবারতন্ত্র উৎখাতের ঘোষণা নাহিদ হাসনাতের। ময়নাতদন্তের জন্য প্রয়োজনে গোপালগঞ্জে নিহতদের লাশ উত্তোলন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 404 জনকে আসামি করে আরেক মামলা।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।